গায়ে হলুদের আগের দিন নিজের হবু বর আর নিজের আপন ছোট বোনকে একত্রে ঘনিষ্ঠভাবে এক আবাসিক হোটেলে ঢুকতে দেখে থমকে গেল অপর্ণা। আগামীকাল তার গায়ে হলুদ, সেই উপলক্ষে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কেনার উদ্দেশ্যে এদিকটা এসেছিল মেয়েটা। কিন্তু এখানে এসেছে সে এমন এক দৃশ্যের সম্মুখীন হবে কল্পনাতেও ভাবতে পারিনি। আচ্ছা, সে কি ভুল দেখছে? হয়তো তাই। তার ভালোবাসার আরমান, যার সাথে পুরো 3টা বছর প্রণয়ের সম্পর্কে আবদ্ধ থেকেছে, সে কিনা এভাবে ঠকাবে তাকে। তাছাড়া সাথে যে মেয়েটা রয়েছে অরিন, সে তার একমাত্র ছোট বোন। নিজের বড় বোনের সাথে এত বড় একটা প্রতারণা নিশ্চয়ই সে করবে না। অপর্ণা পলক ঝাপটালো, চোখ খুলে আবারও দেখার চেষ্টা করলো সম্মুখের দিকে। হৃদয়টা কম্পিত হলো মেয়েটার। না, সে ভুল দেখছে না, ঠিকই তো দেখছে। ওই তো তার ছোট বোন অরিন, যার কোমর পেঁচিয়ে ধরে রেখেছে তারই হবু বর আরমান। দুজন হেসে হেসে কিছু একটা বলছে আর এগিয়ে যাচ্ছে হোটেলের ভেতরের দিকটায়। সম্মুখের এমন দৃশ্যে যেন মাথাটা ঘুরে উঠল অপর্ণার। এত কিছু দেখেও কেন যেন নিজের চোখকেও বিশ্বাস করে উঠতে পারছে না অপর্ণা। মেয়েটা বড্ড ভালোবাসে যে আরমানকে। হতে পারে কোনো কারণে তাকে নিয়েই অরিনার আরমান দেখা করতে এসেছে। এভাবে সবটা না জেনে কারো সম্পর্কে নিশ্চয়ই কিছু ভেবে নেওয়াটা ঠিক নয়। অনেক সময় চোখের দেখাতেও ভুল থাকে। অপর্ণা পিছু নিল আরমান আর অরিনের, ঢুকলো হোটেলের ভিতরে। এদিক ওদিক চোখ বলিয়ে খুঁজতে শুরু করলো আরমান আর অরিনকে, কিন্তু কোথাও পেল না। এর মধ্যে একজন হোটেল কর্মী এগিয়ে এলো অর্পণার পানে। নম্র কণ্ঠে বলল, আপনার জন্য কি করতে পারি ম্যাম? অপর্ণা কিছুটা অধৈর্য হলো। হোটেল কর্মী ছেলেটাকে শুধালো, আরমান মানে এইমাত্র একজন লোক একটা মেয়েকে নিয়ে ভেতরে ঢুকলো, উনি কোথায়? অপর্ণার কথায় ভ্রু কুচকালো হোটেল কর্মী, অতঃপর বলল, কোন লোক ম্যাম? এখানে তো অহরহ অনেকেই আসে। অপর্ণা দ্রুত তার কাঁধ ব্যাগ থেকে ঘেটে নিজের মোবাইল বের করলো। সেখানে আরমান এবং অরিন দুজনের ছবি দেখিয়ে বলল, এনারা কোথায়? এনারা তো তাদের রুমেই গেছে। অপর্ণা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, তাদের রুম? জি ম্যাম, ওনারা মাঝে মাঝে এখানে আসেন দুজন, একসাথে সময় কাটায়, আবার চলে যায়। এইটুকু বলেই থামলো হোটেল কর্মীটি। অতপর আবার বলল, ওনারা স্বামী স্ত্রী বোধ হয়, সেই পরিচয় তো থাকে এখানে। স্বামী স্ত্রী? অপর্ণার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। হৃদয়টা জ্বলে উঠল দুর্বার গতিতে। যার সাথে কাল বাদে পরশু বিয়ের কথা অপর্ণার, আর এখানে এসে কিনা শুনতে হচ্ছে সেই একই লোক তার ছোট বোনের স্বামী। তবে তার সাথে 3 বছরের সম্পর্ক, ভালোবাসা সবটাই কি মিথ্যা ছিল? সবটা অভিনয়? অজান্তে অপর্ণার চোখ দুটো ভরে উঠল নোনা জলে। আরমান তাকে এইভাবে ঠকালো। যদিও আগে অনেকের কাছেই শুনেছিল আরমান ছেলেটা ভালো নয়, কিন্তু অপর্ণা বিশ্বাস করেনি তাদের ভালোবাসায়। তখন সে যে অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু অরিন, সে তো তার নিজের ছোট বোন, নিজের রক্ত। সে কিভাবে ঠকালো অপর্ণাকে? অপর্ণার অগোচরে তার নিজের সবচেয়ে কাছের দুজন মানুষ আজ এতটা বাজেভাবে ঠকালো তাকে। দহনের আগুনে হৃদয় জ্বলে উঠল অপর্ণার। সম্মুখে যাওয়ার আর শক্তি পেল না মেয়েটার। শরীর ভেঙে আসছে যেন তার। হৃদয়টা ভারী হয়ে উঠেছে পাথরের ন্যায়। সে ভার বহন করতে অক্ষম হওয়ায় ওই স্থানে বসে পড়ল অপর্ণা। হকচকিয়ে উঠল হোটেল কর্মী ছেলেটি। সাথে সাথে এগিয়ে এলো অপর্ণার পানে। অস্থির কণ্ঠে শুধালো, কি হয়েছে ম্যাম? আপনি ঠিক আছেন তো? অপর্ণা চোখ তুলে তাকালো হোটেল কর্মীর পানে। কোনো ক্রমে বলল, আমার শরীরটা হঠাৎ অসুস্থ লাগছে, আমাকে একটু রিক্সা তুলে দিবেন? ছেলেটা অপর্ণাকে ধরে তুলল, আস্তে ধীরে নিয়ে এলো হোটেলের বাইরের দিকে। একটা রিক্সাটিকে তুলে দিল তাতে। খানিক সময় পরই অপর্ণা বাড়িতে ফিরল। বাড়ির মধ্যে ঢুকতেই তার মা ছুটে এলো। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, কাল গায়ে হলুদ, তার মধ্যে কোথায় গিয়েছিলি তুই? এ সময় কই একটু রূপচর্চা করবি, তা না টই টই করে রৌদ্রে ঘুরে বেড়াচ্ছিস। অপর্ণা যেন শুনল না মায়ের কথা, জবাবও দিল না কোনো। নীরবে নিঃশব্দে মূর্তি ন্যায় হেঁটে গেল নিজ কক্ষের পানে। কক্ষে ঢুকে আলতো হাতে দরজাটা আটকে দিল। অতপর এগিয়ে গেল আয়নার দিকে। আয়নায় নিজে প্রতিবিম্বকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। অরিনের থেকে কোন অংশে খারাপ সে, যে কারণে তাকে কঠিনভাবে ঠকে যেতে হলো ভালোবাসার কাছে? না, অরিনের থেকে কোন অংশে খারাপ নয় সে। অরিনের থেকে গায়ের রং উজ্জ্বল, তার চেহারার কাঠামো ভালো। শুধুমাত্র অরিন অতি আধুনিক আর চঞ্চল, যা অর্পণার চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীত। সে একটু সেকেলে আর ঠান্ডা ধাঁচের নারী। অপর্ণার মনে পড়ল আগে আরমান প্রায় বলতো, তুমি আর অরিন দুজন আপন বোন দেখেও মনেই হয় না। অরিন মেয়েটা কতটা আধুনিক এবং স্মার্ট, আর তুমি বড্ড সেকেলে।
কথাটা কখনো কানে নেয়নি অপর্ণা। এই ঠান্ডা আর সেকেলে ধাঁচের জন্যই সে সর্বদা পছন্দনীয় ছিল সকলের কাছে। অথচ সেই সকলের পছন্দের কারণটাই আজ নিজের ভালোবাসার কাছে ঠকিয়ে দিল তাকে। এই মুহূর্তে অপর্ণার প্রিন্সেস ডায়নার একটা উক্তি ভীষণভাবে মনে পড়ল। প্রিন্সেস ডায়না একদিন বলেছিল, আমি যাকে ভালোবাসি সে ছাড়া সারা বিশ্ব আমাকে ভালোবেসেছিল। অপর্ণার জীবনটাও যেন আজ কোনোভাবে মিলে গেল প্রিন্সেস ডায়নার সাথে। সে যাকে ভালোবাসলো তার ভালোবাসা ব্যতীত সকলের ভালোবাসায় অর্জন করতে পেরেছে। কতটা বাজেভাবে ঠকে গেল মেয়েটা। ডুকরে কেঁদে উঠল অপর্ণা। হৃদয়ে যেন ব্যথার আগুন জ্বলছে। কেন কেন তার সাথে এমন হলো? নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। মানুষ চিনতে এতটা ভুল করলো সে। নিজের ভেতরের বাঁচার ইচ্ছেটা যেন আর অনুভব করছে না। মরে যেতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, সে মরে যাবে, বাঁচবে না আর। আয়নার সম্মুখ থেকে সরে পাগলের মতো কক্ষ জুড়ে খুঁজতে শুরু করলো ছুরি, কাঁচি বা ব্লেড কিছু একটা। কিন্তু কিছুই পেল না মেয়েটা। রাগে ক্ষোভে ফুঁসে উঠল অপর্ণা। কাজের সময় কিছু হাতের কাছে পাওয়া যায় না। এদিক ওদিক দিশেহারা হয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়ল গলার ওড়নাটা। একটানে গলা থেকে ওড়নাটা খুলে নিল অপর্ণা। বেঁধে নিল মাথার উপরে ঝুলতে থাকা ফ্যানের সাথে। কিন্তু শেষমেশ আর গলায় আর ফাঁস নিল না মেয়েটা। ভেতর থেকে অপর্ণার কোনো এক সত্তা যেন তার সিদ্ধান্তকে তিরস্কার করে বলে উঠল, এই পৃথিবীতে প্রতারকদের ঠাঁই দিয়ে সে বিদায় নেবে। একজন নারী হিসেবে এতটা দুর্বল সে? না, অপর্ণা দুর্বল নয়। সে কেন মরবে? সে তো কোনো অন্যায় করেনি। সে ভালোবেসেছে, সত্যিকারের ভালোবেসেছে। তাহলে সে কেন শাস্তি পাবে? শাস্তি পাবে তো ওই প্রতারকের দল। এই সমাজে দেহের হত্যাকারীদের শাস্তি হলেও আত্মা হত্যাকারীদের শাস্তি হয় না। মন ভাঙার কোনো সাজা নেই এই মানব সভ্যতার আদালতে। অথচ মন ভাঙার যন্ত্রণা যে কতটা ভয়াবহ তা একমাত্র ভুক্তভোগীরাই জানে। অপর্ণা মরবে না, সে শাস্তি দিবে। এই সমাজে বসবাসকারী অন্য নারীদের মতো সে চুপচাপ থাকবে না। একজন শান্ত নমনীয় মানব যখন অশান্ত হয়ে ওঠে তখন কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে এবার বুঝবে ওই প্রতারকের দল। শাস্তি পাবে তারা। এতদিন একজন শান্ত নম্র নারীর ভালোবাসা দেখেছে, এবার এরা ঘৃণা দেখবে। অপর্ণা নিজের মোবাইলটা বের করলো। আরমানের নাম্বারে কল লাগালো। একবার, দুইবার, তিনবারের কলটা ধরলো না। ধরবে কিভাবে? সে হয়তো হোটেল রুমের চার দেওয়ালের ভিতরে আদিম কোনো খেলায় একমত। কিন্তু আজ অপর্ণাও থামবে না। একের পর এক কল করতে লাগলো আরমানকে। একটা সময় কলটা ধরলো আরমান। বিরক্ত ভরা কণ্ঠে বলল, কি সমস্যা? এতবার কল করছো কেন? কেন তোমাকে কল করতে পারি না নাকি আমি? অপর্ণার শক্ত কণ্ঠে একটু দমে গেল আরমান। কণ্ঠটা নরম করে বলল, আমি ব্যস্ত ছিলাম একটু। কী কাজে এত ব্যস্ততা? এখন তো অফিসও নেই, ছুটি নিয়েছো সেখান থেকে। অফিস থেকে ছুটি নিয়েছি তাতে কি? বিয়ে আমার বোঝো তো কত কাজ। অপর্ণার তাচ্ছিলের হাসি হাসল। এখনো কত অভিনয়, কত মিথ্যাই লোকের। অবশ্য আরমানের এই কথাগুলো আজ অপর্ণা অনায়াসেই বিশ্বাস করত, যদি না সত্যিটা নিজের চোখেই দেখত। আরমান আর অরিনের হোটেল সম্মুখের ঘনিষ্ঠ দৃশ্যটা ভেসে উঠতেই চোখমুখ শক্ত হয়ে উঠল অপর্ণার। শক্ত কণ্ঠে সে বলল, এই মুহূর্তে আমার বাড়ি এসো। কেন? আসতে বলেছি তাই। বাড়িতে এত কাজ ফেলে কিভাবে আসবো বলো? এত কিছু আমি শুনতে চাইছি না। 20 মিনিটের মধ্যে আমার বাড়িতে পৌঁছাবে। নয়তো তোমার সাথে আমার বিয়ে ক্যান্সেল করতে একটা সেকেন্ডও সময় লাগবে না। কথাটা বলেই ধপ করে কলটা কেটে দিল অপর্ণা। আরমান বিরক্তিতে নাকমুখ কুঁচকে ফেলল। তবে সাথে সাথে চিন্তাও বাড়ল কিছুটা। অপর্ণা তো কখনো এভাবে শক্ত কণ্ঠে কথা বলে না তার সাথে। বরাবরই শান্ত স্বভাবের মেয়ে সে। তার আজ এমন অশান্ত হয়ে ওঠার পেছনের কারণ কি? তবে কি গুরুতর কিছু ঘটেছে? কপালে ভাঁজ পড়ল আরমানের। ছেলেটাকে এভাবে চিন্তিত ভঙ্গিতে দেখে তার সম্মুখে পড়ে থাকা অর্ধনগ্ন নারীটি আলতোভাবে হাত ছুঁয়ে দিল আরমানের নগ্ন বক্ষে। কামার্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে জান? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আরমানের বিরক্তি যেন বেড়ে গেল। এই মুহূর্তে অরিনের এই কামার্ত দৃষ্টিও তার কাছে বিরক্তকর হয়ে উঠেছে বেজায়। এমন একটা মুহূর্তে কেউ কল করে যদি কোনো পুরুষের মনোযোগ বিনষ্ট করে তবে তার বিরক্ত হওয়া কি স্বাভাবিক নয়? আরমান নিজের শরীর থেকে অরিনের হাতটা সরিয়ে দিল। এতক্ষণ অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে শরীরে জড়ানো যে শার্টটা ফেলে দিয়েছিল মেঝেতে তা তুলে নিয়ে নগ্ন শরীরটায় জড়িয়ে নিল। অতপর অরিনের খুলে রাখা বস্ত্র ছড়িয়ে দিল তার পানে। নির্দেশের সুরে বলল, কাপড় পরে নাও। অরিন অবাক হলো। একটু আগে যে পুরুষ তার ভেতরে মাতরা হয়ে উঠেছিল
মাত্র কিছু সময়ের ব্যবধানে সে তার অনুভূতি বিসর্জন দিয়ে দিল। এমন একটা মুহূর্তকে উপেক্ষা করে তাকে কাপড় পরে নিতে বলল। অরিন অবাক কণ্ঠে বলল, কি হয়েছে? কে কল করেছিল, যার জন্য তুমি আমাদের বিশেষ মুহূর্তকে উপেক্ষা করতেও পিছুপা হচ্ছ না আরমান? আরমান বিরক্তি ভরা কণ্ঠে বলল, তোমার বোন কল করে এখনই তোমাদের বাড়িতে ডাকলো আমাকে। অরিন তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, বোন? কিসের বোন? আরও ডাকলেই তোমাকে যেতে হবে নাকি? তুমি আমার কাছে এসেছো, আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তুমি। আরমান এগিয়ে এলো অরিনের নিকটে। মেয়েটার গালে হাত রেখে নমনীয় কণ্ঠে বলল, আমাকে যেতেই হবে। ও বলেছে আমি এক্ষুনি না গেলেও বিয়েটা ভেঙে দিবে। অরিন আরমানের শার্টের কলারটা খামচে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, দিলে দিক, আমি এমনিতেও চাই না তোমার সাথে ওর বিয়ে হোক। তুমি আমার, শুধু আমার। আরমান নিজের বৃদ্ধাঙ্গুল দ্বারা আলতোভাবে স্লাইড করতে শুরু করলো অরিনের গালে। আদরে কণ্ঠে বলল, আমি তো শুধুমাত্র তোমারই জান। অপর্ণাকে কেন বিয়ে করছি তা কি তুমি জানো না? আমার চাকরিটা অরিনের সুপারিশে হওয়া। তাছাড়া তোমার বোন কোম্পানির ভালো পোস্টে আছে, ব্যাংক ভর্তি করেছে টাকায়। একটা ফ্ল্যাটও কিনেছি যেখানে আমরা বিয়ের পরে থাকবো বলে ঠিক করেছি। তবে এসব কিছু করেছে সে তার নিজের নামে। বিয়েটা হোক, সব কিছু হাতায়, তারপর না হয় ওকে ছুঁড়ে ফেলে দেবো জান। আর তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যাব। অরিন গলে গেল, মাথা রাখলো আরমানের বক্ষে। ছেলেটার বক্ষে নাক ঘষতে ঘষতে বলল, সত্যি বলছো তো তুমি? আরমান অভয় দিল, আদরে কণ্ঠে বলল, একদম। খানিক পরে আরমান পৌঁছালো অপর্ণার বাড়িতে। অপর্ণা যেন আগে থেকেই বসার কক্ষে বসেছিল আরমানের অপেক্ষায়। ছেলেটা বাড়ির ভেতরে ঢুকতেই উঠে দাঁড়ালো সে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এসে গেছো তুমি আরমান, এসো এসো, বসো। আরমান এগিয়ে গিয়ে বসলো বসার কক্ষের সোফায়। অপর্ণা তাকালো আরমানের ঘেমে যাওয়া মুখ পানে। ছেলেটা তাড়াহুড়ো করে আসতে গিয়ে ঘেমে নিয়ে একসা হয়ে একদম। অপর্ণা কয়েকটা টিস্যু এগিয়ে দিল আরমানের পানে। কোমল কণ্ঠে বলল, ঘেমে গেছো একদম, মুছে নাও। আরমান টিস্যু নিল, কপালের ঘাম মুছতে মুছতে বলল, ডেকেছো কেন? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছিল তাই। আরমান যেন এবার চরম বিরক্ত। ঘাম মোছা বাদ দিয়ে সে বিরক্তি ভরা কণ্ঠে অপর্ণাকে শুধালো, এর জন্য এতটা জরুরিভাবে আসতে বললে আমাকে? তোমাকে দেখার চেয়ে জরুরি আমার কাছে আর কি থাকতে পারে আরমান? যাক, বাদ দাও সেসব কথা। এখন বলো তো, আমি তোমাকে 20 মিনিটের মধ্যে আসতে বললাম, আর তুমি 20 মিনিটের মধ্যেই চলে এলে। কিন্তু আমার জানা মতে তোমার বাড়ির দূরত্বটাও আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টার। আরমান অপ্রস্তুত হলো। একটু আগে মুছে যাওয়া কপালের বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো আবারও। তাড়াহুড়োতে সময়ের কথা তো একদম ভুলেই গিয়েছিল সে। এখন কি বলবে অপর্ণাকে? মনের মধ্যে কিছু একটা ভেবে চট করে ছেলেটা বলল, আসলে আমি তোমার বাসার কাছেই ছিলাম, একটা কাজে এসেছিলাম এদিকটায়। অপর্ণা অবাক হওয়ার ভান ধরল, অবাক স্বরে বলল, আমার বাসার কাছে এসে তুমি আমার সাথে না দেখা করে চলে যেতে চাইছিলে? এটা কিন্তু মোটেও ঠিক না আরমান। আরমান হাসল, কণ্ঠটা একটু স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আরে না, তোমার সাথে দেখা করেই যেতাম। কাজ শেষ করেই কল করতাম তোমাকে, কিন্তু তার আগে তুমিই কল করলে। অপর্ণা তাচ্ছিলের হাসি হাসল, চোখ মেলে খানিক সময় নিয়ে দেখল তাকে ঠকানো এক মিথ্যাবাদী পুরুষকে। হঠাৎ মেয়েটার চোখ আটকে আরমানের গলার ভেসে ওঠা তাজা কিছু ডাকে, স্পষ্ট খামচির দাগ। মনে হচ্ছে একটু আগে দিয়েছি কেউ। অপর্ণার হৃদয়ে ব্যথার ঝড় উঠল আবার। মেয়েরা আর যাই পারুক না কেন, নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করতে পারে না কখনোই। আরমান হয়তো তাকে ভালোবাসেনি কখনো, তাকে ঠকিয়েছে, কিন্তু সে তো ভালোবেসেছে। বুকের ভেতর তীব্র দহনের অনল চেপে রেখেই ঠোঁট হাসি ফুটিয়ে বলল অপর্ণা। কণ্ঠে অস্থিরতার ভাব ফুটিয়ে বলল, তোমার গলায় ওটা কিসের দাগ আরমান? আরমান অপ্রস্তুত হলো আরও। কুলকুল করে ঘামতে শুরু করলো। কি উত্তর দিবে এখন সে? এই দাগ তো অরিনের দেওয়া। মনে মনে অরিনকে 2-4টা গালি দিল ছেলেটা। ওই মেয়েটা এই দাগ না বসালে তো অপর্ণার এমন প্রশ্নের মুখোমুখি হতে হতো না তাকে। আচ্ছা, মেয়েটা কি এখন তাকে সন্দেহ করবে? না, অপর্ণাকে কিছুতেই সন্দেহ করতে দেওয়া যাবে না। আরমান আমতা আমতা শুরু করলো। তবে সে কিছু বলার আগে অপর্ণা বলল, নিশ্চয়ই বিড়াল খামচি দিয়েছে তোমার ঘাড়ে, তাই না? আরমান আতলুফ হলো। যাক, তার কাজটা সহজ করে দিলে অপর্ণা, নয়তো সে ঠিক কি উত্তর দিবে ভেবেই পাচ্ছিল না। আরমান তাল মিলালো অপর্ণার কথার সাথে।
ঠোঁট টেনে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, বিড়ালই দিয়েছে। মাকে কতবার বলেছি বাসায় বিড়াল পালনের দরকার নেই, কেন তাও মা বিড়াল পালবেই, আর এখন তার বিড়ালের ভুক্তভোগী হতে হচ্ছে আমাকে। আরমানের কথার মধ্যে অরিন ঘরে ঢুকলো সদর দরজা দিয়ে। অপর্ণা তাকালো সেদিকে। মেয়েটা ঠিক জানে আরমান আর অরিন হোটেল থেকে একসাথে ফিরেছে, কিন্তু কেউ যেন তাদের ধরতে না পারে, তাই একজন আগে বাড়িতে ঢুকেছে আর অন্যজন পরে। এখনও কত লুকোচুরি এদের। হাসি পেল অপর্ণার, তবে হাসল না সে, বরং অরিনের পানে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, হাতের নখগুলো কেটে ফেলিস অরিন, বিড়ালের মতো বড় এবং সুচালো হয়ে গেছে, কারো ঘাড়ে বা গলায় খামচি দিলে দাগ পড়ে যাবে তো। অপর্ণার হঠাৎ এমন কথায় হকচকে উঠল অরিন আরমান দুজনেই। তার মধ্যে আরমানের অবস্থা বেশি শোচনীয়। তবে কি অপর্ণা ধরে ফেলো তাদের কারসাজি? বুকটা ধড়ফড় করে উঠল আরমানের। না না, অপর্ণাকে কিছুতেই তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে দেওয়া যাবে না। অপর্ণা তার সোনার ডিম পাড়া হাঁস, একে ছাড়া যাবে না কখনো। অরিন তো তার কাছে জাস্ট কয়েকদিনের ফুর্তি করার বস্তু মাত্র। মেয়েটা নিজে এসে ধরা দিয়েছিল তার কাছে, আরমানও আর ফিরায়নি। বড্ড উদার মনের মানুষ কিনা সে। কিন্তু এই অরিনের জন্য তো তাকে অপর্ণাকে হারাতে চলবে না। আরমান নিজের সপক্ষে যুক্তি দিতে চাইল, মুখ খুলে বলল, আসলে হয়েছে কি। এটুকু বলতেই তাকিয়ে থামিয়ে দিল অপর্ণা। ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ, কে যেন তুমি বলেছিলে আরমান, বিড়াল তোমাকে খামচি দিয়েছে। বিড়াল থেকে সবসময় একটু দূরে থাকবে আরমান। বিড়ালটা শেষ পর্যন্ত কি করলো বলো? দেখে যেন মনে হচ্ছে একদম কোনো নারীর বিশেষ মুহূর্তের খামচির দাগ এটা। আরমান প্রথমেই স্বস্তি পেয়েছিল অপর্ণার, তার কারসাজি এখনো ধরতে পারেনি ভেবে। কিন্তু শেষের কথাগুলো শুনে যেন গলা শুকিয়ে এলো মুহূর্তেই। ঢোক গিলে সে বলল, ছি ছি, কী সব বলছো? আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। অপর্ণা হাসলো, অতপর বলল, তাই তো, আমি ছাড়া তোমার জীবনে আর কেউ নেই তো। এখন তাহলে সেই ম্যাজিক্যাল তিনটা শব্দ বলে ফেলো তো। আরমান আর চোখে তাকালো অরিনের পানে। মেয়েটা এখনও দাঁড়িয়ে রয়েছে আগের স্থানে, রক্তবর্ণ চোখ নিয়েই দেখে যাচ্ছে আরমান এবং অপর্ণাকে। আরমান আমতা আমতা শুরু করলো, এতস্ত করে বলল, অরিন আছে, ও থাকলে কি, ছোট বোন আমার, তুমি বলে ফেলো। আরমান না বলে আর উপায় পেল না। তাছাড়া আসার পর থেকে যেভাবে অপর্ণা প্রশ্ন করে যাচ্ছে, তাতে সেই কথা না বলে মেয়েটার সন্দেহ আর বাড়াতে চাইল না। তপ্ত নিঃশ্বাস ফেলে আরমান বলল, আমি তোমাকে ভালোবাসি অপর্ণা, এভাবে নয়, একদম অনুভূতি নিয়ে প্রথম দিনের মতোই বলো। কেন? আমি এইমাত্র যেভাবে বললাম তাতে কি কোনো অনুভূতি ছিল না? আমি অনুভব করিনি। আরমান বিরক্ত হলো, তবে বিরক্তি সে প্রকাশ করল না। নিজেকে ধাতস্থ করে মৃদুকণ্ঠে বলল, ভালোবাসি, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি অপর্ণা। অপর্ণা বাঁকা হাসল, ঘাড় ঘুরিয়ে তাকালো অরিনের পানে। রাগে ক্ষোভে মেয়েটার মুখখানা জ্বলে উঠেছে যেন, চোখ দিয়ে মনে হচ্ছে অগ্নি বর্ষণ করবে এক্ষুনি। বিশ্বাসঘাতক বোনের এমন অবস্থা দেখে মনে মনে শান্তি পেল অপর্ণা। আরমানের দিকে তাকিয়ে বলল, এবার তাহলে এসো তুমি। আরমানও আর বসল না। সে অপর্ণার সম্মুখ থেকে যত তাড়াতাড়ি যেতে পারবে ততই যেন বাঁচে। এমনিও মেয়েটার কথাগুলো আজ যেন অন্য দিনের থেকে একটু ভিন্ন ছিল, যা আগে কখনো অনুধাবন করেনি আরমান। শোনা যায় প্রিন্সেস ডায়নার স্বামী প্রিন্স চার্লস যেদিন তার পরকের কথা স্বীকার করেন ডায়নার কাছে, ডায়না সেদিন চার্লসের নিকট থেকে নিজ পরকের কথা শোনার পর ব্ল্যাক একটা গাউন পরে লন্ডনে একটি প্রোগ্রামে যান। সেই ব্ল্যাক গাউনটা রিভেন্স ড্রেস নামে পরিচিত। ডায়না সেদিন তার পার্সোনাল মেকআপ আর্টিস্টকে নাকি বলেছিলেন, আমাকে আজকে সবচেয়ে সুন্দর লাগাতে হবে, যেন আমাকে দেখে দুনিয়া বুঝতে পারে আমাকে আমার স্বামী পছন্দ করেনি। এই জন্য আমি দায়ী নই, আমি সবচেয়ে বেস্ট, এবং আমাকে হারানোর জন্য সে নিজেই দায়ী, কারণ সে আমার মতো সবচেয়ে সুন্দরী নারীকে ছেড়ে অন্য কোনো নারীর কাছে গিয়েছে। এবং সেই দিন সেই পার্টিতে ডায়নার রূপের ঝলকে আসলেই চারপাশ আলোকিত হয়েছিল। অপর্ণা অনেকটা ডায়নার দেখানো পথ অনুসরণ করলো। আজ গায়ে হলুদ যে তার, বেশ উচ্চমানের মেকআপ আর্টিস্ট ডেকে বসলো তার সম্মুখে। অতপর বলল, মেকআপ আর্টিস্ট সত্যি সুন্দর করে সাজিয়ে দিল অপর্ণাকে। কাঁচা হলুদ রঙের শাড়িতে ঢেকে দিয়েছে মেয়েটার ফর্সা দেহখানা, কাঁচা ফুলের গহনা জড়িয়েছে তার উপরে, চুলগুলো আবার খোপা করে তাতেও গাজরা জড়িয়েছে। মুখে মেকআপ, প্রসাধনীর সাথে গাঢ় লাল টকটকে লিপস্টিক। যখন মেয়েটা নতুন রূপে উপস্থিত হলো গায়ে হলুদের আসরে, তখন যেন বাচ্চা বুড়ো সকলের তাক লেগে গেল মুহূর্তেই।
সবাই যেন হা হয়ে গেল অপর্ণার রূপের ঝলকানিতে। শরীরে কাঁচা ফুলের সমারোহে মেয়েটাকে ফুলপরি থেকে কোনো অংশে কম লাগছে না আজ। আরমান নিজেও যেন আজ দগ্ধ অপর্ণার রূপের আগুনে। এতদিন ধরে মেয়েটার সাথে সম্পর্ক তার, অথচ মেয়েটার যে এত রূপ জানতই না সে। অবশ্য জানবে কিভাবে? মেয়েটার দিকে সে কি ভালোভাবে তাকিয়ে দেখেছে কখনো? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সম্পর্কটা রেখে গেছে। তবে না, আজ আরমান বেশ অনুধাবন করতে পারছে অপর্ণার সাথে সম্পর্কটা তার জন্য আশীর্বাদ। স্বার্থ তো আগেই দিয়েছে, সাথে একজন সুন্দরী স্ত্রীও দেবে। আরমান নিজের সৌভাগ্যের উপরে হাসল। ততক্ষণে অপর্ণাও গিয়ে বসলো স্টেজে আরমানের পাশে। আরমান ফিরে তাকালো অপর্ণার পানে, হাসি মুখে বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে অপর্ণা, ঠিক যেন কোনো অপ্সরী তুমি। আরমানের প্রশংসায় হাসলো অপর্ণা। ছেলেটার পানে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, অরিনের থেকে বেশি সুন্দর লাগছে আমায়? হুট করে অরিনের নামটা শুনে অপ্রস্তুত হলো আরমান। কপালে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্বে দেখা মিল। আমতা আমতা করে বলল, কোথায় অরিন আর কোথায় তুমি? ওর সাথে তোমার তুলনা হয় নাকি? অপর্ণা হাসল, ধীর গলায় বলল, ঠিক তাই। ওই যে দেখছো অরিনের শরীরে জড়ানো আজকের লেহেঙ্গাটা, ওটা আমার টাকায় কেনা। ওর অতি আধুনিক হওয়ার জন্য পার্লারের পিছনে প্রতি মাসে যে টাকাটা খরচ হয় সবটা আমার দেওয়া। ওর সকল শখ পূরণের পিছনের খরচটা কিন্তু আমার। তুমি হঠাৎ আমাকে এসব কথা বলছো কেন? না, বিয়ের আগে আমার সম্পর্কে সবটা জানিয়ে রাখতে চাইলাম তোমার নিকট, তাই আর কি। লাল নীল সবুজ বাতি দ্বারা সেজে উঠেছে পুরো বাড়ি। চারদিকে গিজগিজ করছে জনমানবে। অপর্ণা আরমানের সাথে বসে রয়েছে বিয়ের আসরে। আর একটু পরেই বিয়ের কার্যক্রম শুরু হবে। অপর্ণা আজও নিজেকে ঠিক গতকালের মতো সর্বাধুনিক সুন্দরভাবে সাজিয়েছে। বিয়েতে আসা সকলে যেন অপর্ণার রূপের প্রশংসায় পঞ্চমুখ। আরমানের বাড়ি থেকে বরযাত্রী হিসেবে যারা যারা এসেছিল তারাও সকলে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে আরমানকে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করে এবার আরমান তাড়া দিল বিয়ের। হাসলো অপর্ণা। আরমানের পানে তাকিয়ে বলল, এত তাড়া কিসের? সবুর করো আর একটু, তোমার জন্য সারপ্রাইজ আছে। আরমান উৎসুক হলো, কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করলো, কি সারপ্রাইজ? অপর্ণা জবাব দিল না আরমানের প্রশ্নে, বরং এদিক ওদিক তাকিয়ে ডাক দিল অরিনকে। তাদের সম্মুখে বিশাল এক কাপড় দেখিয়ে বলল, কাপড়টা সরিয়ে দিত। অরিন কাপড়টা সরিয়ে দিল। তার পিছন থেকে বেরিয়ে পড়ল বিশাল এক পর্দা। সকলে উৎসুক হয়ে তাকালো সেদিকে। অপর্ণা হেসে একজনকে আদেশ দিল পর্দায় কিছু দেখানোর জন্য। খানিক বাদে পর্দায় ভেসে উঠতে শুরু করলো আরমানের সাথে অপর্ণার প্রেমের শুরু থেকে কিছু ছবি। কখনো দুজনের একসাথে হাঁটা, একসাথে রেস্টুরেন্টে খাওয়া, ফুচকা খাওয়া, ইত্যাদি ইত্যাদি। আরমান আবেগ আপ্লুত হলো। অপর্ণার পানে তাকিয়ে বলল, ধন্যবাদ তোমাকে, আমাকে এতটা বিশেষ অনুভব করানোর জন্য। অপর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো আরমানের পানে, একটু হেসে আবার তাকালো পর্দার দিকে। একটু পরে পর্দায় সকলের সম্মুখে ভেসে উঠতে শুরু করলো অরিন আর আরমানের আপত্তিকর মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও ক্লিপ। হোটেল কক্ষে অরিন আর আরমানের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যগুলো। সাথে সাথে উপস্থিত সকলের চোখ বড় বড় হয়ে গেল। আরমান আর অরিনও অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব ঘটল তাদের কপালে। অপর্ণা এগুলো পেল কোথায়? তাদের সম্পর্কে জানল কিভাবে? চারদিকে ছি ছি পড়ে গেল। আরমান চিৎকার করে উঠল, চিল্লিয়ে বলল, এসব মিথ্যা, এসব মিথ্যা। কথাটুকু বলে আবার ফিরে তাকালো অপর্ণার পানে, অস্থির হয়ে বলল, আমাকে ফাঁসানো হয়েছে অপর্ণা। আমি আর কিছুই জানি না, আমি তো তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। অপর্ণা হাসল। বসা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে গেল অরিনের সম্মুখে। তার ছেলের হাসি এসে বলল, দেখলি অরিন, যার জন্য নিজের বোনকে, নিজের রক্তকে ঠকালি, সে আজ এখনও এতগুলো মানুষের সম্মুখে দাঁড়িয়ে আমাকে ভালোবাসার দাবি করছে। আর তোর বিষয়টা নিতান্ত মিথ্যা বলে কেটে পড়তে চাইছে। অরিন এক কোণে দাঁড়িয়েছিল চুপচাপ। এভাবে সে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি। তাছাড়া তার ব্যক্তিগত ছবিগুলোতে এখন জনসম্মুখে। অপমানে, লজ্জায় বাঘ হারিয়ে নিশ্চুপ ছিল সে। অবশ্য সে কি বলবে? এসব দৃশ্যের পর আর কি বলার থাকতে পারে তার নিজের সপক্ষে? হাজার হলেও সে একজন মেয়ে। অপর্ণা মৃদু ধাক্কা দিল অরিনকে, শক্ত কণ্ঠে বলল, কেন ঠকালে আমাকে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? অরিন হয়তো মুখ খুলতেই চাইল, কিন্তু তার আগে আরমান উঠে দাঁড়ালো, ছুটে গেল অপর্ণার কাছে। ব্যগ্র কণ্ঠে বলল, ও মিথ্যে বলছে অপর্ণা,
এসব ওর কারসাজি। বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে আজকাল সবই সম্ভব। ও নিশ্চয়ই প্রযুক্তির সাহায্যেই অন্য কারোর সাথে এসব করে সেখানে আমার মুখ বসিয়ে দিয়েছে। এবার আর চুপ থাকতে পারল না অরিন। এতদিন সম্পর্ক রেখে তার সব কিছু কেড়ে নিয়ে এখন ভরা সমাজে তাকে অস্বীকার করছে। আবার বলছে অন্য কারো কাছে সে নিজের ইজ্জত বিসর্জন দিয়ে তাকে ফাঁসাচ্ছে। ছি! অরিন ফুঁসে উঠল, শক্ত কণ্ঠে বলল, এসব সত্যি। আমরা দুজন দুজনকেই ভালোবাসি। না মিথ্যা। ও মিথ্যে বলছে সব। অরিন, তুমি কেন নিজের বোনের বিয়ের ভাঙার জন্য এসব কথা বলছো? ছি ছি, তোমার থেকে আমি কখনো এসব আশা করিনি। আরমান চিল্লিয়ে উঠে বলল কথাগুলো। অরিন যেন ফুঁসে উঠল আরও। আরমানের গলার চেপে ধরে বলল, কোনটা মিথ্যা? আমাদের ভালোবাসার মুহূর্তগুলো নাকি আমাদের হোটেলে কাটানো মুহূর্তগুলো? এই তুমি তুমি আমাকে দিনের পর দিন ভোগ করেছ, আর এখন বলছো আমি মিথ্যা? আমি তোমাকে ফাঁসাচ্ছি? আরমান অরিনকে ছাড়িয়ে ছুঁড়ে ফেলল মাটিতে। তেজি কণ্ঠে বলল, আমি তোমাকে নিয়ে গেছি, নাকি তুমি আমাকে বারবার সিরিয়াস করে হোটেলে যেতে বাধ্য করেছ? ভুলে যেও না, আমি তোমার কাছে আগে আসিনি, বরং তুমি আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আগে গিয়েছিলে। অপর্ণা হাসল। আরমানের দিকে তাকিয়ে বলল, একটু আগে না বললে সব মিথ্যা? আমার বোন তোমাকে ফাঁসিয়েছে। আরমান হক চোকালো। এভাবে রাগের মাথায় সে সব বলে ফেলল। এবার তো ফেঁসে গেল। না না, এভাবে অপর্ণাকে হারিয়ে যেতে দেবে না সে। অপর্ণাকে হারালে তার সব কিছু হারিয়ে যাবে। আরমান ব্যস্ত হয়ে হাত ধরল অপর্ণার। বোঝানোর ভঙ্গিতে বলল, আসলে আমি বুঝতে পারিনি এই মেয়েটা কিভাবে কিভাবে যেন ওর ফাঁদে ফেলেছিল আমাকে। নয়তো আমি তো তোমাকে ভালোবাসি বলো, সেখানে ওর কাছে কেন যাব? অপর্ণা আরমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তীব্র ক্রোধে ঠাস করে একটা থাপ্পড় মারল আরমানের গালে। অগ্নিঝরা কণ্ঠে বলল, হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হলো কি করে তোমার ওই অপবিত্র নোংরা হাত দ্বারা আমার স্পর্শ করার? আরমান গালে হাত দিল। ভেতরে ভেতরে তীব্র ক্রোধে ফেটে পড়লেও অপর্ণাকে পাওয়ার আশায় হজম করে নিল সবটা। বেহায়ের মতো আবারও হাত ধরে অনুনয় করতে গিয়েছিল অপর্ণাকে। ঠিক তখনই তার গালে আবারও সজোরে থাপ্পড় পড়ল। তবে এবার কোনো শক্তপোক্ত পৌরুষালী হাতের থাপ্পড়। গালে হাত দিয়ে থাপ্পড় দাতার পানে তাকালো আরমান। চোখে পড়ল অপর্ণার বাবা আমজাদ হোসেন আর মাকে। লোকটা তখন পর্দায় মেয়ে আর মেয়ের জামাইয়ের প্রেমময় মুহূর্তগুলো দেখে একটু কেটে পড়েছিল। এমন ভরা সমাজে মেয়ের বাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্য দেখা নিশ্চয়ই কাম্য নয়। কিন্তু তারপর যে এত কিছু ঘটে যাবে তিনি ভাবতেই পারেননি। আমজাদ হোসেন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার পানে। আরমান একটু সাহস করে পা ধরতে গেল আমজাদ হোসেনের। পা ধরে বলল, আমি ভুল করে ফেলেছি বাবা, দয়া করে আমাকে মাফ করে দিন। আমজাদ হোসেন এক প্রকার লাথি মেরে নিজের পা থেকে সরিয়ে দিল আরমানকে। কঠিন কণ্ঠে বলল, তুই ভাবলি কি করে তোর মতো একটা ছেলেকে আমি মাফ করে দেব আর আমার মেয়েকে দিয়ে দেব? কথাটা বলে আমজাদ হোসেন ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো অরিনের পানে। শক্ত কণ্ঠে বলল, আর ও আমার মেয়ে কখনোই নয়। ওর মতো দুশ্চরিতা কেউ আমার মেয়ে হতে পারে না। তোকে আজ এই মুহূর্তে সকলের সম্মুখে আমি ত্যায্য করলাম। চমকালো অরিন। দৌড়ে এলো বাবার পানে। ডুকরে কেঁদে উঠে বলল, তুমি আমার সাথে এমন করতে পারো না বাবা। প্লিজ বাবা, আমাকে ত্যায্য করো না। আমজাদ হোসেন ক্ষিপ্ত হলেন আবারও। ক্ষিপ্ত কণ্ঠে বললেন, বাবা? কিসের বাবা? তোর মতো মেয়ের মুখে বাবা ডাক শোনা থেকে আমার মৃত্যুই শ্রেয় ছিল। বাবা! অরিনের আকুতি ভরা কণ্ঠস্বর। উপেক্ষা করলেন আমজাদ হোসেন। তিনি হেঁটে গেলেন অপর্ণার নিকট। মেয়েটা কেমন নির্জীব পাথরের মতো হয়ে দেখছে সবটা। আর কেউ বুঝুক বা না বুঝুক, বাবা হয়ে আমজাদ হোসেন ঠিক বুঝলেন মেয়ের হৃদয়ে ওঠা ঢেউ। অপর্ণার মাথায় হাত রাখলেন তিনি। শান্ত কণ্ঠে বললেন, তুই চিন্তা করিস না মা, আমি এখনই এই আসরেই ভালো ছেলের সাথে বিয়ে দেব। অপর্ণা তাকালো বাবার পানে। ছলছল নয়নে অষ্টের কোণে হাসির ফুটিয়ে তুলল। অতপর বলল, বিয়ে ভেঙেছে বলে কি এই আসরে বিয়ে করতে হবে নাকি আমার বাবা? যাক না কিছু বছর, নিজেকে গোছাই, আর একটু মানুষ চিনতে শিখি, তারপর না হয় আবার ভাববো বিয়ের কথা। এইটুকু বলে থামলো মেয়েটা। অতপর আবার বলল, আজ এই আসরে না হয় তোমার ছোট মেয়ে আর আরমানের বিয়েটাই দিয়ে দাও। আরমান বিয়ে করতে চাইল না অরিনকে, কিন্তু এত অপমানের পর বিয়ে না করেও উপায় নেই তো। অপর্ণা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিল আরমান আর অরিনের।
বিয়েটা শেষ হতেই বাঁকা হাসলো অপর্ণা। আরমানের পানে তাকিয়ে বলল, এতগুলো দিন আমার সাথে প্রেমের অভিনয় করলে, আমার বোনের সাথে মিলে আমার সাথে প্রতারণা করলে। তোমার এই প্রতারণার জন্য একটা সুন্দর উপহার আছে আমার তরফ থেকে, তোমার জন্য। আরমান ভয় পেল। অপর্ণা আবার কি উপহার দিবে তাকে? জীবনে কম পাপ তো সে করেনি। অপর্ণার অরিনকে ছাড়াও একাধিক সম্পর্কে জড়িয়েছে সে। ছেলেটা ভয়ার্ত কণ্ঠে বলল, কি? অপর্ণার শাড়ির আড়াল থেকে একটা কাগজ বের করে দিল আরমানের পানে। সহাস্যে বলল, অনেকদিন থেকে অফিসের মালিক তোমাকে চাকরি থেকে বের করে দিতে চেয়েছিল। এতদিন শুধুমাত্র আমার সুপারিশই দেয়নি, তবে এখন আবার আমার সুপারিশেই তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। আরমান আতঙ্কিত হলো। এই মুহূর্তে চাকরি হারালে সে কোথায় যাবে? হুট করে চাকরি কোথায় পাবে? নিজের চাকরি বাঁচাতে অন্য পন্থা অবলম্বন করতে চাইল আরমান। অরিনকে কাজে লাগিয়ে বলল, তুমি এটা করতে পারো না অপর্ণা। আমি তোমার বোনকে বিয়ে করেছি। আমার চাকরি গেলে তোমার বোনে না খেতে পেয়ে মরবে। সাথে সাথেই হো হো করে হেসে উঠল অপর্ণা। হেসে বলল, কে বোন? দুঃখিত, আমার কোনো বোন নেই। আর একটা কথা মনে রেখো, তোমায় ভালোবেসে যদি আমি তোমার জীবন সাজিয়ে দিতে পারি, তবে আমার তোমার ঘৃণায় তোমার জীবন কেড়েও নিতে পারি। এ তো সামান্য চাকরি মাত্র। কথাগুলো বলে চোখ মুখ শক্ত করল অপর্ণা। কঠিন কণ্ঠে বলল, এই মুহূর্তে তোমার স্ত্রীকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আরমান। আমি তোমাদের দুজনের মুখও দর্শন করতে চাই না আর। আরমান দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অপমান সহ্য করল না। অরিনকে সাথে নেওয়ার ইচ্ছে না থাকলেও নিয়ে গেল। অপর্ণার ইচ্ছে ছিল বিয়ের পরে শুধুমাত্র সে আর আরমান এক গাড়িতে যাবে। তেমন প্রস্তুতি নিয়ে এসেছিল সে। মোট 5টা গাড়ি এনেছিল তারা। বাকি 4টায় বরযাত্রীদের আশা সকলেই বসল, আর অন্যটায় আরমান আর অরিন শুধু। মাঝপথে গিয়ে কি হলো জানা নেই। বরযাত্রীদের বাকি গাড়িগুলো ঠিক থাকলেও আরমানের গাড়িটা দুর্ঘটনাবশত ব্রেক ফেল করে পড়ল খাদে। গুরুতর আহত হলো আরমান আর অরিন। সময় নিয়ে দুজন সুস্থ হলেও আরমানের দুটো পাই কেটে নেওয়া হলো সেদিনের দুর্ঘটনায়। আর অরিনের গায়ে লাগলো অপয়া, অলক্ষীর তকমা। সেই তকমা নিয়ে দাসীর মতো দিনের পর দিন পড়ে থাকতে হচ্ছে শ্বশুরবাড়ি নামক জেলখানায়। উঠতে বসতে কথা শুনতে হচ্ছে শ্বশুরবাড়ির ছোট বড় সকলের। আচ্ছা, সেদিনের গাড়ি ব্রেক ফেল করে খাদি কি সত্যিই দুর্ঘটনাবশত পড়েছিল, নাকি কেউ প্রতারকদের কঠিন সাজা হিসেবে ইচ্ছাকৃতভাবে গাড়ির ব্রেক ফেল করিয়ে রেখেছিল? সমাপ্ত।